সারা রাত হাতের আঙুলের ব্যথায় ঘুমাতে পারিনি। কাল বিকেলে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যেয়ে ব্যথা পেয়েছি। এমনিতে শীতের জ্বালায় পকেটের থেকে হাত বের করা যাচ্ছে না, আর এমনভাবে একটা ক্যাচ আসে আমার কাছে। ক্যাচটা ধরতে যেয়ে বল সোজা এসে পড়ে আমার আঙুলের মাথায়। ব্যাস, ক্যাচ মিস, আর খেলাও মিস হয়ে যায় আমার। বাড়িতে এসে ব্যথার জন্য আর কিছুই করতে পারিনি। ভোরের দিকে একটু ঘুম আসে, কিছু সময় পর খেয়াল করি কে যেন আমার গায়ে এক বালতি পানি ঢেলে দিল। আমি লাফিয়ে চিৎকার করে বললাম, ও মারে, আমার গায়ে পানি দিল কে রে? আমি দিয়েছি। তাকিয়ে দেখি তুহি আমার বিছানার পাশে হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। এক হাতে লাল বালতি আর এক হাত ওর কোমরে গুজা। লম্বা চুলগুলো বেনি গেথে দুই পাশে ঝুলিয়ে রাগী মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আরও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমার গায়ে পানি দিলি কেন? তুহি আমার দিকে ওর মুখটা বাঁকিয়ে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। এ মেয়েটার জ্বালাই আমার কোনো শান্তি নেই। জবে থেকে এসেছে আমাদের বাড়িতে সেদিন থেকে আমাকে জ্বালিয়ে মারছে। ওকে কতবার বলেছি আমার সামনে এমন বেনি গেঁথে আসবি না, আর ঠিক ও আমার সামনেই চুলে দুই পাশে বেনি গেঁথে আসবে, কোমরে ওড়না পেঁচিয়ে আসবে। দেখলে মনে হয় যেন রাগী মহিলা একটা। আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম। ও বলে, কি রে, এমন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আবার জানতে চাচ্ছিস পানি দিলি কেন? আমার ইচ্ছে হয়েছে দিয়েছি। তাই বলে এই শীতের দিনে পানি দিবি? তুই কোনো কথা বলে না। আমি ওর বেনি দুটো জোরে টেনে ধরলাম। ও আরও জোরে চিৎকার দিয়ে উঠল। আমি তাড়াতাড়ি ওর বেনি দুটো আরও জোরে জোরে একবার টান দিয়ে ভেজা কাপড় পাল্টাতে চলে গেলাম। একটা সাদা পাঞ্জাবি পরে বের হলাম। তুই তখনও দাঁড়িয়ে আছে। আমি বললাম, ওই তুই যাস না কেন এখনো? যা ভাগ। চুপ, আশিক্কার বাচ্চা, তোকে খুন করব আমি। তুই আগে বল গায়ে পানি দিলি কেন? দেব না তো কি করব? আজ যে আমার বার্থডে, তোর মনে আছে? আমাকে উইশ করলি না কেন? জানিস না, তুই সবার আগে উইশ না করলে আমার অনেক খারাপ লাগে। ওহ, এবার বুঝলাম ওর রাগের কারণ। মেয়েটাকে নিয়ে আর পারি না। প্রতিবারই ওর জন্মদিনের আগে গ্রাম থেকে আমাদের বাড়িতে আসবে, তাও আবার 1 মাস আগেই চলে এসে আমাকে জ্বালাতন করবে। ওকে কতবার বলেছি আমার থেকেই বা কেন তোর আগে উইশ নিতে হবে। তার একটাই উত্তর, তোর থেকে বার্থডে উইশ না নিলে আমার ভালো লাগে না। আর আমি উইশ করতে একদিন ভুলেই গিয়েছিলাম বলে সেদিন পুরোটা সময় সারাদিন কান্না করেছিল। পরে ওকে নিয়ে ছোটো মার রিকোয়েস্টে সারাদিন নানা জায়গায় ঘুরতে হয়, কিন্তু এবার পরীক্ষা চাপে পড়েই ভুলেই গিয়েছিলাম। আজ ওর বার্থডে, কিছু একটা বলে কাটিয়ে দিতে হবে। কিন্তু কী যে বলি, তখনই সে বলল, ওই, কি ভাবছিস? না মানে আমি জানি তো আজ তোর বার্থডে, কিন্তু ভাবছিলাম এবার অন্য কিছু করব। অন্য কিছু মানে? কি করবি? সবার শেষে উইশ করব। প্রতিবার তো সবার আগে উইশ করি, তাই ভাবছিলাম এবার সবার শেষে উইশ করব। হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। রেডি হয়ে আসুন, ঘুরতে যাব। কথাটা বলি ওর রুম থেকে চলে যাই। মেয়েটা যেমন রাগী তেমনই জেদি। আমার দাদুরা ছিল 2 ভাই। বড় দাদুর ছেলে হলো আমার বাবা, আর তুহির বাবা হলো ছোট দাদুর ছেলে। হিসাব করে ও আমার চাচাতো বোন। গ্রামে থাকে। ছোটবেলায় আব্বু চাকরির সুবাদে শহরে চলে আসি। কম বেশি গ্রামে গেলেও তুহি প্রায় শহরে আসে। আমার সাথে প্রতিবারই ঝগড়া করবে, জ্বালাবে, আর বড় কথা অনেক বেশি অধিকার দেখাবে। কিন্তু কেন সে এমন করে তার উত্তরটা বুঝলেও কোনোদিন প্রকাশ করিনি। কি রে, তোর এতক্ষণ লাগে রেডি হতে? আর একটু অপেক্ষা কর। সেই কখন থেকে বলছিস আর একটু আর একটু। তুই আসবি না আমি চলে আসব? এই তো আমি রেডি, এবার চল। কিছু সময় পর আমি রুম থেকে বের হলাম। আম্মুর সাথে বসে ও গল্প করছে। নীল রঙের জামা পরা, কিন্তু মাথায় তখনও সেই দুটো বেনি গাঁথা আছে। ওর দিকে রাগি চোখে তাকিয়ে বললাম, এই তোর সাথে আমি যাব না। কেন? তোকে বলেছি না আমার সামনে বেনি গেঁথে থাকবি না, একদম অসহ্য লাগে। তাহলে তো আমার বেশি করেই রাখতে হবে। ধুর। বেশি বকবক না করে চল। তুই আমাকে প্রায় টানতে টানতে বাড়ি থেকে নিয়ে এলো। বাড়ি থেকে বের হতেই মিলি এসে হাজির। মিলি আমার বেস্ট ফ্রেন্ড। সোজা আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, দোস্ত, আমি অনেক খুশি রে।
আগে ছাড় আমাকে, তারপর কথা বল। ও হ্যাঁ, সরি। আসলে 14 ফেব্রুয়ারি তুই সারাদিন আমার সাথে থাকবি প্লিজ। সেদিন বলবো খুশির কারণ। এখন থাক, আমি আন্টির সাথে দেখা করে আসি। মিলি আসলো, চলে গেল। আমি তহির দিকে তাকালাম, ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো, চল। তুই যা, আমি যাব না। মানে কি, যাবি না কেন? আগে বল, ওই মিলি সাতচুন্নি তোকে জড়িয়ে ধরলো কেন? তা আমি জানি নাকি। খুব ভালো লাগে না মেয়েরা জড়িয়ে ধরলে? ইয়ে মানে, তা তো লাগে, বুঝেছি তো। চুপ আশিক্কার বাচ্চা, তুই আমার সামনে থেকে যা। তোকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে, শয়তান ছেলে কোথাকার। তুই রাগ করে বাড়ির মধ্যে চলে গেল। আমি হাবার মতো ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। এটা কি হলো, ওকে না এমন করলো। আর মিলিও হয়েছে এক, বেশি খুশি থাকলে জড়িয়ে ধরে। এই কারণেই আমার বন্ধু মাহিম মিলিকে সবসময় খুশির খবর দিতে প্রস্তুত থাকে। শয়তান একটা। এভাবে কেটে যায় কয়েকদিন। আগামীকাল 14 ফেব্রুয়ারি। শীতের মধ্যে ছাদে বসে বসে কানে হেডফোন লাগিয়ে লাইলা আপুর গাওয়া আখ খেতে খেতে ছাগলবন্দি, জলেবন্দি মাছ, নারীর কাছে পুরুষবন্দি, ঘরোয়া 12 মাস। সখী গো, আমার মন ভালো না। অবশ্য এই শীতে ছাদে আসার আরেকটা কারণ, আরামসে সিগারেট খাওয়া, যাতে কুয়াশার কারণে সিগারেটের ধোঁয়া কেউ বুঝতেই পারবে না। গান শুনছি আর মাথা ঝাঁকাচ্ছি, মাঝে মাঝে সিগারেটের ধোঁয়া আকাশের দিকে মুখ করে ছেড়ে দিচ্ছি। কখন যে তুই এসে পাশে দাঁড়িয়ে আছে খেয়ালই করিনি। হুট করি ও কান থেকে হেডফোন টান দিয়ে খুলে ফেলে। আমি সাথে সাথেই সিগারেট ফেলে দিলাম। আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, সিগারেট না তোকে খেতে মানা করেছি? তুই কখন এসেছিস? বড় আম্মুকে বলছি দাঁড়া, তুই এইখানে বসে সিগারেট খাচ্ছিস। এ না না, বলিস না। আমরাই তো এভাবে বাইরের কথা লিক করলে কি হয়? হুম। মিলির সাথে ওই দিন দেখা হওয়ার পর থেকে তুই আমার সাথে আর একটাও কথা বলেনি। আমি কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে এড়িয়ে চলেছে। কিন্তু কেন করছে এমন, সেই জানে। আমি কারণটা জানতে যাব, তখনই তুই বলে, কাল কত তারিখ? 14 তারিখ। কাল তুই মিলির সাথে যাবি? হুম, অবশ্যই, না গেলে হয়। আর জানিসই তো, গার্লফ্রেন্ড নেই। 14 ফেব্রুয়ারিতে বাড়ি থেকে যারা বের হয় সবাই ডাবল হয়ে বের হয়। সেদিন কোনো সিঙ্গেল মেয়ে পাওয়া যায় না রে, তাই বান্ধবীকে নিয়ে ঘুরতে হবে। কি আর করার। তোকে খুন করব আমি, শয়তান ছেলে। কেন? তুই কাল বাড়ি থেকে বের হবি না। যা ভাগ, নিজের গার্লফ্রেন্ড নেই তো কি হয়েছে, অন্যের গার্লফ্রেন্ডকে তো দেখতে পারবো। আশিক্কার বাচ্চা, তোকে এই ছাদ থেকে ফেলে দেব আমি, শয়তান ছেলে। যদি তুই কালকে বাড়ি থেকে বের হয়েছিস, বড় আম্মুকে বলবো তুই ছাদে বসে প্রতিদিন বসে 1 প্যাকেট করে সিগারেট খাস, বন্ধুদের সাথে মেয়েদের টিচ করে বেড়াস। আর কিছু না বলি ও হন হন করে হেঁটে চলে গেল ছাদ থেকে। আমি বোকার মতো কেবল চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম ও চলে যাওয়ার দিকে। কি মেয়ে রে বাবা! একবার ক্লাস 5-এ পড়াকালীন একটা মেয়েকে আমি প্রপোজ করেছিলাম। মেয়েটার নাম ছিল মিমি। মিমকে যেমন প্রপোজ করতে যেয়ে বলেছিলাম, মিম, তোমার নীল স্কুল ড্রেসে যেন আমার স্বপ্নের পরীর মতো লাগে। তুমি যখন স্কুলের মাঠে দড়ি খেলো, আমি তোমাকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। তোমাকে আমার খুব ভালো লাগে। আজ থেকে আমি আর তুমি একসাথে দড়ি খেলবো, থাকবো, ঘুমাবো। মিম তখন হেসে আমার দিকে তাকিয়ে বলেছিল, যা বন্ধু ছেলে, একসাথে আমরা কোথায় ঘুমাবো, আমার লজ্জা করবে তো। সেদিন বাড়িতে এসে দেখি তুই ভ্যা ভ্যা করে কান্না করছে, আর ছোট দাদু এক গাদা দড়ি কিনে ওর সামনে ধরে আহ্লাদি গোলাই চুপ করাচ্ছে। আর ওর আম্মু ওর জন্য অনেকগুলো নীল স্কুল ড্রেসের শিট কিনে এনে দেখাচ্ছে আর বলছে, আর কাঁদিস না, দেখ তোর জন্য কতগুলো নীল স্কুল ড্রেস কিনে এনেছি। তুই কাঁদতে কাঁদতে সেদিন বলেছিল, দড়ি এনেছো, কাপড় এনেছো, কিন্তু আশিককে তো আনোনি। ও আর আমি একসাথে থাকবো, ঘুরবো, ঘুমাবো। ও কেন মিলিকে এসব বলবে? আমি কি দড়ি খেলতে পারি না? আমি কি স্কুল ড্রেস পরে স্কুলে যাই না? তাও ওর সাথে কেন আশিক মিশবে? সেদিন আমি সেসব কথার কোনো মানেই বুঝতে পারিনি। কেবল ওর কান্না দেখে ওকে আরও কাঁদাতে ইচ্ছে করছিল, তাই ওর বেনি কাঁথা চুল টেনে দিয়ে দৌড়ে খেলতে চলে এসেছিলাম। এরপর থেকে খেয়াল করেছিলাম মিম আর কোনোদিনও আমার দিকেও তাকাতো না।
আমি কথা বলার চেষ্টা করলেও মিম আমাকে দেখে দৌড়ে চলে যেত। এরপর 6-এ উঠে চলে আসি শহরে। আজ 14ই ফেব্রুয়ারি। তুহি আমার রুমে আসলো। আমি ফোনে মিলির সাথে চ্যাট করি। ওকে নাকি মাহিম সেদিন ভালোবাসি বলেছিল, তাই সে খুশি ছিল। আজ 14ই ফেব্রুয়ারি মাহিম আরও আমাকে ট্রিট দেবে বলে দাওয়াত দিয়েছিল। আমি নাকি ওদের প্রেম হওয়াতে সাহায্য করেছিলাম, কিন্তু কবে করেছিলাম তা জানি না। তবে মাহিমকে প্রায় বলতাম, মিলিকে সবসময় তুই খুশির খবর দিবি, দেখবি তোকে জড়িয়ে ধরতে ধরতে একদিন ভালোবেসে যাবে। আর সেটাই হয়েছে নাকি। ওদের প্রেম দেখে আমার আফসোস, দিনের বেলায় ঘুম হয়নি। আবার এদিকে তুহি রুমে এসে বলতে লাগলো, কার সাথে কথা বলছিস? মিলির সাথে একসাথে বের হবো তো, তাই প্ল্যান করছিলাম। তুই কোনো কথা না বলে ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে যাই। আম্মু বলে ডাক দিয়েও কেউ আমাকে বাঁচাতে আসেনি, তাই বোকার মতো কেবল চেয়ে চেয়ে দেখছি। 14ই ফেব্রুয়ারি আজ শুক্রবার। নামাজ পড়ে বাড়িতে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। চোখ বন্ধ করতেই দরজায় ঠকঠক শব্দে সেদিকে তাকালাম। আম্মু দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। কিছু বলবে? তুই সিগারেট খাস সাথে বসে বসে? কে বলতো তোমাকে? খাস কি না? ওই একটু আর কি। কে বলেছে? তুই ওকে তো আজ আমি চুপ। আজ ওকে ঘুরতে নিয়ে যাবি। আমি পারবো না। তোর আব্বু আসুক আজ, তোর সিগারেট খাওয়া বের করছি। না আম্মু, আমি যাব। হুম। কিন্তু আম্মু, বেনি গাথা মহিলাকে নিয়ে আমি ঘুরতে যাব না। ওকে বলবা বেনি যেন না গাথে। কি বললি? না যাব, তুমি যাও এখন। আম্মু চলে গেল। আমি ধপ করে বিছানায় বসে বললাম, মন যাচ্ছে তুহিকে। ধুর, কিছুই না। নিজেই নিজের উপর রাগ হচ্ছে। একে তো মিলির সাথে ঘুরতে যেতে পারলাম না, ওর সাথে গেলে অন্য মেয়েদের দিকে তাকাতে পারতাম। কিন্তু এই তুহির সাথে গেলে আমার 12টা তো বাজবে, সাথে আরও কী পেইন সহ্য করতে হবে তা বেশ বুঝতে পেরেছি। 3টে বাজে। লাল পাঞ্জাবি পরে রুম থেকে বের হতেই আমার চোখ ছানা পড়া। দরজার সামনে কে যেন একটা মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ঘন কালো চুলগুলো খোলা। বাতাসে সেই খোলা চুলগুলো সেই অপ্সরার মুখে এসে পড়ছে। অপ্সরা তার সাদা হাত দিয়ে চুলগুলো বারবার সরাচ্ছে। আমি পলকহীন চাহনি দিয়ে তাকিয়ে আছি তার দিকে। মুখটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু হট করে চিনতেও পারছি না। মুখ তুলে সেই অপ্সরা আমার দিকে তাকিয়ে বলল, বেনিওয়ালাকে চিনতে পেরেছেন? আরে এটা তো তুহি। ওরে আল্লাহ, এই এত কিউট হলো কবে! ইস, কেন যে আগে কোনো দিন চোখে পড়েনি। হুর, প্রতিদিনই তো ওর সাথে ঝগড়া করি, কিন্তু এভাবে দেখবো ভাবতেই পারছি না। লাল শাড়ি, মুখে হালকা মেকআপের প্রলেপ, ঠোঁটে কিচ্ছিত লাল লিপস্টিক, চোখের ভ্রুতে মাস্কারা। বড় কথা, ওর চুলগুলো একদম নিকেশ কালো, আবদ্ধ হয়ে পিঠের সহনে ছড়িয়ে ছিটিয়ে গচ্ছিত হয়ে আছে। আমি কথা মৃত দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই দিকে। তুই যে লাল শাড়ি পরবে কে জানে। আমি লাল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে বের হতি তাকে এভাবে দেখবো আশা করিনি। না, সত্যি মেয়েটা আসলেই অসাধারণ। আমার সামনে হঠাৎ তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, এভাবে তাকিয়ে কি দেখছেন? আপনি যদি সব দেখেন তাহলে অন্যের বিএফরা কি দেখবে? চুপ করতো, দেখাচ্ছি ওদের, দাঁড়া। তো চলেন এখন যাওয়া যাক। তুই হাঁটতে শুরু করেছে। আমি আবারও বোকার মতো তাকিয়ে রইলাম। অন্যদিন হলে তুই নিজেই আমার পাশে হাত ধরে হাঁটা শুরু করে দিত, আর আজ সেই আগে একাই হেঁটে যাচ্ছে। মনটা চাইতেছে এখনই রাগে ফুটো বন্দায় ঝাঁপ দিয়ে মইরা যাই। গেট খুলে যখন বের হলাম তখনই কয়েকটি ছেলে তুহির দিকে তাকিয়ে আছে। তুহি নিজেই রিক্সা ঠিক করলো। আমি কেবল বোকার মতো তাকাচ্ছি। ফোনটা বাজছে আমার। তাকিয়ে দেখি মাহিমের কল। মামা, তোমার সাথে মেয়েটা কে? ওই হেলা, চিনোস না? আরে মামা, গার্লফ্রেন্ড নাকি? তোমাদের সামনে দিয়া বাইক নিয়ে আসার সময় আমি আর মিলি দেখলাম। উফ, কে ও? সত্যি কইরা কও মামা। আরে হারামি, ও তুহি। কি? কল কেটে দিলাম। তুহি রিক্সায় বসে আমাকে ডাকছে। আমি তাড়াতাড়ি রিক্সায় উঠলাম। এই প্রথম আমাকে তুহির পাশে বসতে প্রচণ্ড অস্বস্তি লাগছে। এভাবে তুহিকে কোনোদিন দেখিনি। তুহি বলে, তুই আমাকে গিফট দেস নাই কিন্তু। গিফট? কিসের গিফট? বার্থডেতে।
ও হ্যাঁ, তা বল, কি চাই তোর? তোর ইচ্ছা। না, তুই যা চাইবি তাই দিব, বল। তুই কোনো কথা বললো না। রিক্সা এসে থামলো এসএসসির সামনে। আজ শুক্রবার, তাই বেশি কাপল দেখা যাচ্ছে না, কারণ 14ই ফেব্রুয়ারি। যদি শুক্রবার না থাকতো তাহলে স্কুল আর কলেজের ছেলে মেয়েদের জ্বালাই পা দিতে পারতাম না। রিক্সা থেকে নামলাম, তুই ভেতরে যেতে লাগলো, আমি ভাড়া মেটিয়ে ওর পাশে যেয়ে হাঁটছি। ওর হাতটা ধরতে খুব ইচ্ছে করছে আমার, কিন্তু কেন জানি না আজ এক অচেনা ভয় আমাকে বেশ কড়াভাবেই ভর করেছে। দুজনে ভিতরে প্রবেশ করলাম, কোনো এক জায়গায় যে বসলাম আমরা। তুই নীরবতা ভেঙে বলল, সত্যি যা চাইবো তাই দিবি? হ্যাঁ রে পাগলি, হ্যাঁ, যা চাইবি তাই দিব। তুই হাসতে থাকে, আমি বোকার মতো তাকাই ওর দিকে। আশেপাশের ছেলেগুলো তাকাচ্ছে ওর দিকে। ধুর, নিকচি করেছে ভয়ের। আমি উঠে দাঁড়ালাম, তুহির সামনে যে দাঁড়িয়ে বললাম, দেখ তুহি, আমার না আজ একদমই সহ্য হচ্ছে না এসব। আমি তোকে মনে হয় ভালোবেসে ফেলেছি, তুই আমাকে ভালোবাসবি। জানি না আমার কি হয়েছে, কিন্তু মনে হচ্ছে তোকে আমার ভালোবাসতেই হবে। নে, এবার একটা চড় মার। চড় খেয়ে গালে হাত দিয়ে চলে যাই, আর যাওয়ার রাস্তায় শুনতে শুনতে যাই, ও মাইয়া রে তুই অপরাধী রে। তুই খিলখিল করে হাসলো, আমি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালাম। আরে ভাই, প্রপোজ করেছি আমি, কোনো জোকস বলি নাই, হাসির কি হলো বুঝলাম না। চুপচাপ দাঁড়িয়ে রইলাম তুহির দিকে তাকিয়ে। ও বেশ কিছু সময় পর হাসি থামিয়ে বলল, আরে গাধা, আমি তো তোকেই চাইতে যাচ্ছিলাম। হ্যাঁ? তুই আমাকে দিয়ে কি করবি? বেঁধে রাখবো মনের মাঝে। না, দিব না তাহলে। কেন দিবি না তোকে? তুই তো বললি যা চাইবো তাই দিবি। বেঁধে রাখলে দিব না? তাহলে? আমাকে তোর কোলে মাথা রেখে সারা জীবন থাকতে দিলে হবে। আমার সাথে ঘুরতে হবে, গল্প করতে হবে, আর ঘুমাতে হবে। আহারে, শখ কত! তাহলে নিবি না? কেন নিবি না? তুই তো আমাকে চাইলি, আবার বলছিস নিবি না? আমি ভাবছিলাম আমি তোর বুকে মাথা রাখবো, তা না, তুই আমার কোলে মাথা রাখবি। তাহলে আমার কি হবে? তোর কিছুই হবে না। আজব তো, এই কথা শুনে কাঁদছিস কেন? আরে কি হলো? কোনো কথা না বলে আরো জোরে জোরে কাঁদার কি আছে? না, এইসবের কাজ হবে না। তাই আর কিছু না বলি বুকে জড়িয়ে ধরলাম। এবার হ্যাপি তো পাগলি? হুম, সারা জীবন এভাবেই রাখবি তো? হুম, রাখবো রে পাগলি, রাখবো। কখনোই সরিয়ে দিব না তোকে। কিন্তু এবার তো কান্নাটা থামা, সবাই দেখছে তো। আর আমার পাঞ্জাবি ভিজে যাচ্ছে তো, ঠান্ডা লাগবে। দেখুক, তাতে কি, লাগুক ঠান্ডা। আরে বাবা, তোর চোখের ভ্রুর রং, মেকআপের রঙগুলা তো ধুয়ে যাচ্ছে চোখের পানিতে। কিছুক্ষণ বাদে পেতনি লাগবে। লাগুক পেতনি, আর কাজল দিয়ে দেবার জন্য তো তুই আছিস। কিছু বললাম না আর, কেবল লাল রাজরানী হয়ে দুজনে বিকেলের